এবার আমরা কিছু অ্যাপ্লিকেশান শিখব। আমরা যে অভিকেন্দ্র বল অপকেন্দ্র বলগুলো শিখছিলাম তার উপর অ্যাপ্লিকেশান প্রথম যেটা করব সেটা হচ্ছে বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি। বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি, সাইকেল আরোহীর গতি। তোমরা এটা প্রত্যেকে লক্ষ্য করছো, যখন তোমরা সাইকেল নিয়ে রাস্তার কোনো বাঁকের কাছে বাঁকো তখন দেখবে সাইকেল হেলে যায়, ঠিক তো? কোন দিকে হেলে? বাঁকের দিকেই হেলে। হ্যাঁ, কেন হেলে যায় এবং কত স্পিডে গেলে কতক্ষণে হেলবে তার সমস্ত রিলেশন শিখবো আজকে। ধরো রাস্তাটা আছে এইভাবে বাঁকা আর কি, এইভাবে বাঁকটা আছে, তাহলে এটা সাইকেল যদি আসে, ধরো সাইকেল এমনিতে এইভাবে স্ট্রেট আসছিল, ঠিক আছে, এখন এই বাঁকের কাছে এসে কী হবে? এই বরাবর বেঁকে যাবে। তাহলে ধরো সাইকেলের, এটা তো সাইকেল ছিল, সাইকেলের হাতল ধরো এটা, ঠিক আছে, সাইকেলটা এখন এরকম একটা কোণে বেঁকে গেছে, ধরলাম ওটা লম্বের সঙ্গে এটা থিটা কোণে বেঁকে গেছে, ওই দিকে বাঁকছিল ওই দিকেই ঢাল হবে যেমন নিয়ম। আচ্ছা, তাহলে যদি সাইকেল সহ সাইকেল আরোহীর যদি ভর যদি এম হয়, তাহলে পৃথিবীকে নিচের দিকে কত ওজনে টানবে? এম জি টানবে। আচ্ছা, বৃত্তপথে ঘুরতেছে মানে এখানে নিশ্চয়ই সেই একটা অভিকেন্দ্র বল দরকার, নাহলে বৃত্তপথে ঘুরতে পারবে না কিন্তু, ঠিক আছে, নাহলে স্ট্রেট হয়ে বেরিয়ে যাবে। তাহলে বৃত্তপথে ঘোরার জন্য দরকার অভিকেন্দ্র বল, সেটা কোথা থেকে পাবে? তাহলে এখন ওই সাইকেলটা যদি কোণ করে থাকে তাহলে একটা এই দিক বরাবর একটা লব্ধি বল কাজ করবে, সাইকেলটাকে ঠেলে রাখবে, ঠিক? ধরো এই দিক বরাবর একটা লব্ধি বল আছে আর, তাহলে ওই আর এর দুটো তো উপাংশ আসবে, একটা এই দিক বরাবর উপাংশ আর একটা এই বৃত্তের বরাবর উপাংশ। থিটার সঙ্গে কি আছে? কস আছে, জানো তো? তাহলে দিকটা হবে আর কস থিটা, আর এই দিকটা আসবে সঙ্গে লম্বভাবে আসবে আর সাইন থিটা। তার মানে নিচের দিকে যে এমজিটা আছে সেই এমজিটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে আর কস থিটা, এই বলটা একে অ্যাডজাস্ট করে দিবে, আর এই ভেতর দিকে যে বলটা ছিল যেটা আমাদের অভিকেন্দ্র বলছিল সেটা সাপ্লাই কে দিবে? এই আর সাইন থিটা। এই আর সাইন থিটা উপাংশটাই ওর অভিকেন্দ্র বল ওকে সাপ্লাই দিবে। অভিকেন্দ্র বল না পেলে কখনোই কেউ বৃত্তপথে ঘুরতে পারে না, ঠিক আছে? ব্যাস, তাহলে ওখানে লিখতে পারো তুমি যে, তাহলে লিখো যে লম্ব উপাংশটা মানে এইটা, লম্ব উপাংশ আর কস থিটা প্রশমিত করে, বলতে পারো ওই ওজনকে প্রশমিত করবে। প্রশমিত করে মানে এখানে বলা যায় এমজি সমান, বা বলা যায় আর কস থিটা সমান এমজি। এই যে উপর দিকের বল ওটা সমান হবে নিচের দিকের বলের সঙ্গে, আর কস থিটা সমান হবে এমজি। আবার তুমি বলবে আর সাইন থিটা উপাংশটা এই বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দেয়, তাহলে অনুভূমিক উপাংশ যেটা আছে আর সাইন থিটা, ওটা হচ্ছে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দেয়, অভিকেন্দ্র বলের যোগান দেয়। তার মানে তুমি বলতে পারো সেই আমাদের অভিকেন্দ্র বলের সূত্র কি ছিল? এম ভি স্কোয়ার বাই আর, মনে আছে? এম ভি স্কোয়ার বাই আর, সেটা সমান হবে কার সঙ্গে? আর সাইন থিটা, আর সাইন থিটা। এটাকে আগেরটাকে রাখো 1 নম্বর, এটা রাখো 2 নম্বর, বা ঘুরিয়ে লিখতে পারতে তুমি আর সাইন থিটা সমান হয় এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? আমার কাজ হবে সিম্পল, আমি 1 নম্বর 2 নম্বরকে ভাগ লাগাবো। তাহলে দেখো যদি আমি 2 নম্বর ভাজিত 1 নম্বর করি, আর আর কেটে যাবে, সাইন বাই কস পড়লে হবে ট্যান থিটা, যেটা করব 2 ভাজিত 1, তাহলে আসবে দেখো ট্যান থিটা চলে আসবে। এইটার সঙ্গে এইটাকে ভাগ করবো, ঠিক আছে? এটাকে আগে লেখা উচিত ছিল, ভালো বুঝে যেত, ঠিক আছে? যা আছে আর আর কেটে যাবে, এদিকে থাকবে এম ভি স্কোয়ার বাই আর
ওটা নিচে নামবে, mg থাকবে নিচে। তাহলে এখান থেকে tan থিটার মান কত পাবে তুমি, কাটবে উপর নিচে, হ্যাঁ, তাহলে v²/rg। এটা তুমি রিলেশন পেলে ওই বৃত্তপথের ব্যাসার্ধের সঙ্গে কত স্পিডে আসতেছ তার সঙ্গে কত কোণে হেলে যাবে তার রিলেশন। তুমি দেখো যত বেশি সাইকেল যত বেশি বেগে আসবে, ভিড় মান যত বেশি হবে, তত থিটাও বাড়বে। ঠিক আছে, বলবে অবশ্যই বেগ বেশি হলে থিটাও বেশি হবে। এটা তোমরা আজ প্র্যাকটিক্যাল করতে পারো। রাস্তায় হঠাৎ করে যাওয়ার সময় যদি বাঁক পড়ে যায়, একটু স্পিড বাড়িয়ে দিবে, দেখবে বেশি আরও ঢাল হয়ে গেছে। একবার যদি স্লোতে যাও তাহলে দেখবে একবারে হালকা করে ঢাল হয়েছে একটু। আর দেখো বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে কী সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যদি ছোট বৃত্তেতে পাক নিতে যাও তাতে আরও বেশি ঢাল হবে। যদি বাঁকটা যদি বেশি হয়, ধরো এরকম হঠাৎ করে যেয়ে বেঁকে গেছে, তাহলে দেখবে সাইকেল আরও বেশি হেলে যাওয়ার চান্স। বাঁক যদি হালকা হয়, এরকম হালকা যদি বাঁক থাকে, তাতে বেশি হেলবে না সাইকেল, ঠিক তো? তার মানে এ তো হচ্ছে বড় বৃত্তের অংশ, এর আর মান বেশি, নিচে আর বেশি মানে কি আলটিমেট এটা ছোট। এ হঠাৎ করে বেঁকে গেছে মানে কি ছোট বৃত্তের অংশ, মানে আমার ব্যাসার্ধ কম, নিচে কম মানে আলটিমেট উপরে বেশি হবে। এগুলো সব প্র্যাকটিক্যাল ব্যাপার, ঠিক আছে, করে দেখে নিও একদম। আচ্ছা, এই ফর্মুলা মাঝে মাঝে কনফিউশনে ফেলা এইভাবে, ধরো আমি এখানে অ্যাঙ্গেলটা খাতাতে হচ্ছি উপর দিকে, তোমাকে ধরো পরীক্ষার মাঝে মাঝে ম্যাথ প্রবলেম দেয় এরকম আর কি, যে ধরো এই যে ব্যাপারটা ছিল, দুটো উপাংশ ছিল, মাঝ বরাবর এটা ছিল, এখানে তো সাইকেলটা ছিল, তোমাকে বললো যে অনুভূমিকের সঙ্গে যদি থিটা কোণে হেলে তখন ট্যান থিটার মান কত আসবে। এখানে অ্যাঙ্গেলটা ছিল দেখো লম্বের সঙ্গে, এখানে হচ্ছে অনুভূমিকের সঙ্গে, জাস্ট এই ইকুয়েশনটা উল্টে যাবে, এগুলো মনে রাখো। তাহলে ট্যান থিটা সমান আসবে rg/v²। বুঝতে পারছো কখন কোন ইকুয়েশনটা লাগবে? যখন তুমি লম্বের সঙ্গে কোণটা মাপবে তখন হবে v²/rg, আর যখন অনুভূমিকের সঙ্গে কোণ মাপবে তখন জাস্ট ওটা উল্টে দিতে হবে। কারণ তুমি কোনো ব্যাপার নয়, তুমি এদিকে থিটা ধরলে কি হবে, এদিকে কস এদিকে সাইন, তখন হয়ে যাবে cos/sin, মানে কটে আসবে, কটকে উল্টেলে ট্যান হবে। সো সিম্পল ব্যাপার। এই ইকুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, একদম ভিভিআই এটা। এবারে করব অ্যাপ্লিকেশন পার্টের মধ্যে যে ওই বাঁকের কাছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ অনুমোদিত বেগ কত হবে যে কোনো রকম গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, সর্বোচ্চ অনুমোদিত বেগ সে রাস্তা দেখে লেখা থাকে এই রাস্তায় ম্যাক্সিমাম 40 মিটার/সেকেন্ডে গাড়ি চালানো যাবে, 40 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালানো যাবে। আচ্ছা, রাস্তার সঙ্গে সাইকেলের চাকার একটা ঘর্ষণ বল কাজ করবে ডেফিনেটলি। তাহলে ধরে নাও যে রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণ গুণাঙ্ক ধরো মিউ। আচ্ছা, ব্যাপারটা কি হচ্ছিল, এইভাবে ব্যাপারটা ছিল, এই দিক বরাবর সাইকেলটা হেলে থাকতো, এটা হচ্ছে সাইকেল, হাতলগুলো ভালো করে করে দেবে, ঠিক আছে, এটা সাইকেল, এর এই দিক বরাবর ছিল থিটা, তাহলে এই দিক বরাবর হতো, এটা যদি এই দিক বরাবর আর কাজ করে, এদিক বরাবর হতো আর সাইন থিটা, এই দিক বরাবর আসতো আর কস থিটা, নিচের দিকে কাজ করতো mg, এই তো। আচ্ছা বলো তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করার কথা বলো এখানে? সাইকেল যখন এই দিকে হেলে যাচ্ছে, সাইকেলের চাকা কিন্তু চাইছে এই দিক বরাবর স্লিপ খাওয়ার জন্য, ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল কিন্তু সবসময় ভিলেন, এই গতির বিরুদ্ধে কাজ করবে, তাহলে ঘর্ষণ বল হবে ওই দিক বরাবর। বৃত্তের থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার বলটা কি ছিল, অপকেন্দ্র বল, মনে আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স ছিল এটা, সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এখানে ভিতর দিকে কাজ করবে ফ্রিকশন ফোর্স। বুঝতে পারছো, এখানে ঘর্ষণ বল আছে বলেই তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাও। তুমি যদি কখনো কোনো স্লিপ
মানে স্লিপারি কোনো রাস্তার উপর দিয়ে চালাও, ধরো কাঁচের রাস্তা বা বরফের উপর দিয়ে রাস্তা, সেখানে দেখবে ইজিলি সাইকেল স্লিপ খেয়ে যাবে এদিকে, কারণ সেখানে ঘর্ষণ বলটা এদিকে খুব কম। এই জন্য তো রাস্তায় জল থাকলে বেশি অ্যাক্সিডেন্ট হয়। দেখবে ব্রেক করছে, ব্রেক কাজ করেনি, এদিকে স্লিপ খেয়ে চলে গেছে এবারে। তাহলে করো এখানে রাস্তার সঙ্গে চাকার সীমাস্থ ঘর্ষণ, রাস্তার সঙ্গে চাকার সীমাস্থ ঘর্ষণ। এখানে সীমাস্থ ঘর্ষণ দরকার, মানে যতটা পর্যন্ত গেলে ও মোটামুটি বেঁচে যাবে, ম্যাক্সিমাম রাস্তাকে কত ঘর্ষণ দিতে পারে সেটা ঘর্ষণ বল। সীমাস্থ ঘর্ষণ এফ লিমিট ছিল সূত্র, কি ছিল মিউ ইন্টু এন, তাহলে এখানে মিউ ইন্টু এম জি হবে, এন মানে তো এম জি। আর বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র বল কত হচ্ছিল, অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল সমান হতো, তাহলে এটা এফ সি এফ লিখতে পারো সেন্ট্রিফিউগাল ফোর্স, সূত্র ছিল এম ভি স্কোয়ার বাই আর। এখানে মাইনাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ শুধু মাইনাস হচ্ছিল, একটা ভিতর দিকে হচ্ছিল আর বাইরের দিকে হচ্ছিল বলে এখানে আমার ভ্যালুটা দরকার। তাহলে ম্যাক্সিমাম স্পিডের সময় আমি বলতে পারি এই সীমাস্থ ঘর্ষণ বলটা বাইরের অপকেন্দ্র বলের সঙ্গে সমান হবে। যখন তুমি কম স্পিডে যাচ্ছিলে তখন বাইরের দিকের বলটাও কম ছিল, ঠিক আছে, সেটা দরকার নেই। ম্যাক্সিমাম কখন হবে বলো তো, একটা সময় আছে দেখবে ঠিক সাইকেলের চাকা স্লিপ করা স্টার্ট করে যেই মুহূর্তে, সেই মুহূর্তটা কি সেটাতে বলা হয় লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে, মানে যেখান থেকে স্টার্ট হবে বলে উপক্রম হচ্ছিল। তাহলে ম্যাক্সিমাম অত স্পিডে যেতে পারো তুমি, তার পরে গেলে স্লিপ খেয়ে যাবে গাড়ি। অতএব সাম্য অবস্থায় বলতে পারো চাকা রাস্তায় পিছলে না যাওয়ার শর্ত, পিছলে না যাওয়ার শর্ত, না যাওয়ার শর্ত যদি বাইরের দিকের বলটা ভিতর দিকের বলের সঙ্গে সমান হয়, তোমাকে অদূর অব্দি বাঁচাইতে পারে, তার থেকে বেড়ে গেলে আর কিছু করার নেই। তাহলে লিখবে তুমি এখানে অবশ্যই এফ সি এফটা সেন্ট্রিফিউগাল ফোর্সটা থেকে এফ লিমিটটা যেন বড় হয়, বড় বা সমান হয়। যদি ঘর্ষণ বলটা বেশি হয় তাহলে রাস্তায় স্লিপ খাবে না, মানে বাইরের দিকে এদিকে স্লিপ খাওয়ার চান্স নেই। যদি এইটার থেকে যদি বাইরের দিকের বলটা বেশি হয়ে যায় তখন কিন্তু তুমি স্লিপ খেয়ে যাবে। মান বুঝাও, এফ সি এফ ছিল এম ভি স্কোয়ার বাই আর লেস দেন ইকুয়াল টু মিউ এম জি, আবার এম এম কাটবে, তাহলে এখান থেকে ভি স্কোয়ার এদিকে হবে মিউ আর জি, আটটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি উপরে, তাহলে ভি এর মান হবে রুট ওভার অফ মিউ আর জি। তোমাকে বের করতে বলছে সর্বোচ্চ কত বেগ, সর্বোচ্চ কত হতে পারে, ম্যাক্সিমাম এর সঙ্গে সমান হতে পারে, তাহলে ভি সমান হবে রুট ওভার অফ মিউ আর জি। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড, অনুমোদিত বেগ, ভি ম্যাক্স রুট ওভার অফ মিউ আর জি। এই কোয়েশনটা আসবে, বলে দিবে এটা এটি সাইকেলটির সর্বোচ্চ সম্ভাব্য বেগ, মানে সম্ভাব্য বলতে ওর থেকে বেশি বেগ অবশ্যই সম্ভব সাইকেলে, কিন্তু তারপরে রাস্তার স্লিপ তুমি খাবেই একদম মাস্ট। তাহলে সম্ভাব্য না বলে অনুমোদিত লিখো, অ্যালাউয়েবল। কেন রাস্তায় সাইকেল কোনো বাঁকের কাছে ঘোরার সময় বাইরের দিকে পিছলে যায়, তুমি কি বলবে, যখন বাইরের দিকের অপকেন্দ্র বলটা ভেতরের ওই লিমিটিং ফ্রিকশন মানে সীমাস্থ ঘর্ষণ থেকে বেশি হয়ে যায়, তখন দেখো কেন অ্যাকচুয়ালি ব্যালেন্স থাকে সেটা বুঝো। এদিকে সেন্ট্রিফিউগাল আছে মানে কি বিপরীতে ঘুরছে, মানে ভিতর দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার, অভিকেন্দ্র বল, একটা অভিকেন্দ্র বল দরকার। সে অভিকেন্দ্র বলটা কে সাপ্লাই করবে, একে ফ্রিকশন ফোর্স। তো যখন ভেতর দিকের মানে অভিকেন্দ্র বল থেকে অপকেন্দ্র বলটা বেশি হয়ে যাচ্ছে তখন বাইরের দিকে টানা হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, ওটাই বলবে যে যখন এই ফ্রিকশন বলের থেকে এই বলটা বেশি হয়ে যায় তখন বাইরের দিকে স্লিপ খেয়ে যাবে। চলো এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ, মানে তোমরা বিশেষ করে হাইওয়েগুলোতে ভালো বুঝে যায় এই ব্যাপারগুলো। ব্যাংকিং কোণ মানে যেখানে দেখবে রাস্তায় বাঁক আছে, হাইরোড মানে প্রচুর স্পিডে গাড়ি যায়, তো সেখানে
ওই বাঁকের কাজটায় রাস্তা স্ট্রেট না করে সামান্য দেখবে ঢাল করা থাকে, এমনি স্ট্রেট না করে একদিকে এরকম উঁচা করে দেওয়া থাকে। এবার সেটা কত কোণে থাকে, ঠিক আছে, কত কোণে করা উচিত, কত কোণে করলে কতটা ফ্রিকশান বলে এক্সট্রা পাবে, সে সমস্ত ক্যালকুলেশন করে শিখতে হবে। এবারে চলো হেডিং লাগা এবার করব বৃত্তপথের ব্যাংকিং। বৃত্তপথের ব্যাংকিং বা ইংলিশে বলা হয় ব্যাংকিং অফ রোডস। ব্যাংকিং অফ রোডস কেন ব্যাংকিং করা হয়? কারণ আমরা এখন দেখছিলাম যে স্লিপ কখন করে যায় বলো তো, যখন ভেতর দিকে ফ্রিকশন বলটা কমে যায়, এই তো। এই ব্যাংকিং কোণ করলে কি হয়, এক্সট্রা একটা ওই ভেতর দিকে যে অভিকেন্দ্র বল ছিল তার একটা সোর্স কাজ করে, আর একটা ফ্রিকশন বল তো আছেই। আর তুমি দেখবে হাই রোডের রাস্তাগুলো এমনিতে প্রচুর তেল তেল হয়, প্লেন হয়, তাহলে রাস্তাতে ফ্রিকশন বল তো এমনিতে কম। তারপর গাড়িগুলো যে স্পিডে যায়, ঠিক আছে, তারপর বাঁকের কাছে বাঁকতে পারবে না, সব সোজা হয়ে বেরিয়ে ফেলে যাবে, ঠিক আছে। তো ওই অ্যাক্সিডেন্টকে কমানোর জন্য রাস্তায় একটা ঢাল রাখা হয়। সে ঢাল রাখার কি অ্যাডভান্টেজ আছে দেখো। বললাম রাস্তাকে এরকম স্ট্রেট না করে আমি কী করবো, সামান্য এখন কোণ করে রাখবো। ধরো থিটা কোণে বাঁকি রাখছি রাস্তাকে। ধরো ঢালের উপরে গাড়ি আছে, এটা ওই ন্যানো গাড়ির মতোই লাগছে। এটা ঢালে উঠেনি, এইদিকে আসতেছে। গাড়ির ভর যদি এম হয়, পৃথিবী ওকে ডাইরেক্ট নিচের দিকে এম জি দিয়ে টানবে, কিচ্ছু করার নেই। এই দিকের এই কোণটা যদি থিটা হয়, এদিকের এই কোণটাও তো থিটা হবে, এই কোণটাও এখানে হবে থিটা। লম্ব বল কোন দিকে কাজ করে, ওই তলের সঙ্গে লম্ব হবে, আগের দিনে ছিল ব্যাপারগুলো। এই দিক বরাবর কাজ করবে নর্মাল ফোর্স এন, এদিকে এন কাজ করবে। আচ্ছা, এর সঙ্গে পারপেন্ডিকুলার লাইনটা নিয়ে এই দিক বরাবর লাইন থাকবে। আচ্ছা বলো তো, এখানে এই কোণটা যদি থিটা হয়, এই বাকি কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। এই ছোটটা 90 ডিগ্রি ছিল তো, তাহলে এই ছোটো কোণটা হবে 90 মাইনাস থিটা। এই দিকের এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয়, এই কোণটা, তাহলে এই দিকের এই কোণটাও তো হবে 90 মাইনাস থিটা। এই কোণটা, হ্যাঁ, ওটা যদি এটা হয়, তাহলে এই দিকের এই ছোট্ট কোণটা, এটা তো হবে আবার থিটা। এ ভাই সমান, তাহলে ছোটো ভাই আর ছোটো ভাইয়ের সঙ্গে সমান। কেন বুঝো? কারণ এখানে এটা আছে 90 ডিগ্রি কোণ, এখানে এটাও আছে 90 ডিগ্রি কোণ, ব্যাস। এই লম্ব বল যেটা এন ছিল, তাদের উপাংশ থাকবে সাইন কসে। থিটার সঙ্গে কি উপাংশ হয়? কসে হয়। তাহলে এই দিক বরাবর হবে এন কস থিটা, ওর সঙ্গে লম্ব হবে এই দিকে থাকবে এন সাইন থিটা। ধরো এই রাস্তাটা মোট চওড়া আছে এইদিকে এক্স, আর এই হাইটটা এইদিকে আছে এইচ। এগুলো ধরে নিলাম, আমার হিসাব করতে কাজে লাগবে। এখানে অবশ্যই উল্লেখ করে দিবে এনটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব বল, ঠিক আছে, লম্ব প্রতিক্রিয়া বল। দুটো কেস করা যায়। প্রথমবারে ধরি রাস্তা এমন প্লেন যেগুলো ঘর্ষণ বলই নেই, ঠিক আছে, যেগুলো হাইওয়েতে বিশেষ করে হয়, সেখানে জিরো হয় না, কমে যায়। বাট আমরা আইডিয়ালি ধরে নিই প্রথমে যে কোনো ঘর্ষণ বল নাই, প্রথমে হচ্ছে মিউর মান 0। এরকম রাস্তা যদি তোমাকে গাড়ি চালাইতে দেয়, তাহলে কী হবে? মিউ 0 মানে বলতে পারো এটা হচ্ছে রাস্তা মসৃণ আছে, রাস্তা মসৃণ, একবারে আয়নার মতো চকচক করছে। এই রাস্তার অভিকেন্দ্র বল কে সাপ্লাই দিবে? এই বরাবর কি বল আছে? এন সাইন থিটা আছে। তাহলে বলতে পারো, দেখো এর বৃত্ত অ্যাকচুয়ালি বাঁক আছে এই দিক বরাবর, বুঝতে পারছো? এই দিক বরাবর বাঁকা আছে। লিখো যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কে সাপ্লাই দিবে? এন সাইন থিটা। তাহলে এন সাইন থিটার সময় লেখা যায় mv²/r। মানে ভাবতে পারো রাস্তা হচ্ছে এই বরাবর ঢাল বাঁকাটা আছে, ঠিক আছে, রাস্তা এই দিকে বাঁকছে, তাহলে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর। ওটা কে দিচ্ছে? এন সাইন থিটা, ব্যাস। আবার দেখো এই নিচের দিকে যে এমজি বলটা কাজ করতেছে,
তাকে কে প্রশমিত করবে? এন কস থিটা। আবার বলা যায় এন কস থিটা সমান mg। তাহলে আবার দুটাকে ভাগ লাগাও আগের মতো, 1/2 লাগাও। তাহলে অতএব ট্যান থিটা সমান কি আসবে? এদিকে হবে একটা কেটে যাবে, v²/rg। বুঝতে পারছো? তাহলে রাস্তাতে তুমি যেমন ঢাল রাখবে তার উপর নির্ভর করছে রাস্তাতে গাড়ি কত স্পিডে যেতে পারবে। তুমি বাকি কাছে অবশ্যই এটা লিখে দিবে যে এই রাস্তায় ম্যাক্সিমাম এত স্পিডে যাওয়া অ্যালাউয়েবল, ওর থেকে বেশি গেলে তোমার উপর তোমার রিস্ক। শুধু তোমার রিস্ক, তুমি অ্যাক্সিডেন্ট করলে নিশ্চয়ই নিজে নিজে যাবে না, লোককে নিয়ে যাবে, ঠিক? অতএব এগুলো মেনটেন করা খুব ভালো দরকার। আচ্ছা, আবার এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ থেকে ট্যান থিটা সমান কি লেখা যায় বলো তো? ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব মানে এইচ, ভূমি মানে এক্স, বলা যায় এইটা সমান এইটা, দুটোই তো আছে ট্যান থিটা। তাহলে দুটোকে কম্পেয়ার করলে v²/rg সমান আসবে h/x। এখান থেকে ভির মান বের করো, তাহলে ভির মান আসবে √h/rg/x। বুঝতে পারছো? ম্যাক্সিমাম এই স্পিড তুমি ক্যালকুলেশন করতে পারো। ধরো তুমি একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তোমাকে বলা হলো যাও সেই রাস্তায় একটা বোর্ড দিয়ে আসো এবং এখানে উল্লেখ করে দিবে যে রাস্তায় এত স্পিডের বেশি গাড়ি যেন কেউ না চালায়। তুমি কি করে মাপবে গাড়ির স্পিড, যে কত স্পিড হচ্ছে অ্যালাউয়েবল? তোমাকে প্রথম মাপতে হবে এই রাস্তাটা কতটা মানে অন্য প্রান্তের থেকে আরেকটা প্রান্ত কতটা উঠে আছে সেটাও দেখবে, রাস্তা কতটা চওড়া সেটাও দেখে নেবে। এই যে এইগুলো দরকার, তো আর দরকার, এক্স দরকার, এইচ দরকার। জি তো তুমি জানো, জি তো চেঞ্জ হবে নি 9.8। তাহলে তোমাকে আর ওইখানে কতটা বাঁক আছে, সে বাঁকটা বেশি বাঁক না বড় বৃত্তের বাঁক সেটা দেখতে হবে, ঠিক আছে? যদি বড় বৃত্তের বাঁক হয় তাহলে তুমি ইজিলি বেগ একটু বাড়িয়ে দিতে পারো, মানে আরও বেশি স্পিডে যাওয়া যেতে পারে। যদি ছোটোখাটো বাঁক হয়, যদি হঠাৎ করে বেঁকে যায় যেগুলোকে বলে ছোটো বৃত্তের বাঁক, তাতে কিন্তু স্পিড আরও কমাতে হবে। তাহলে জাস্ট মান বুঝে তুমি একটা হিসাব করে দিবে, হ্যাঁ ইঞ্জিনিয়ার বাবু লিখে গেছে এত স্পিডে বেশি গাড়ি চালানো যাবে না, বাকি চালালে তোমার রিস্ক, মানে তোমার নিজের দায়িত্বে চালাতে হবে, ঠিক আছে? এই যে কেসটা করছিলাম এটা ছিল দেখো রাস্তা মসৃণের জন্য। এবারে করব ব্যাংকিং কোনো থাকবে, এবার রাস্তায় একটা ঘর্ষণ বলও থাকবে যেটা জেনারেলি থাকে, ঠিক আছে? রাস্তায় কখনো জিরো মিউরমান হয় না কখনো, সে রাস্তা তুমি জারি তৈরি করো। এবারে যে কেসটা করবো ব্যাংকিং কোনেরই কাজ করবে, এবার করব রাস্তা অমসৃণ, যেটা জেনারেলি বাস্তবে দেখা যায়, রাস্তা অমসৃণ। আগেরটাতে দেখো অভিকেন্দ্র বল সাপ্লাই করছিল শুধু এন সাইন থিটা, ঠিক তো? এবারে আরেকটা ট্রাম এসে যাবে ওকে সাহায্য করার জন্য, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ও যদি ওদিকে যদি স্লিপ করার চেষ্টা করে, এদিকে স্লিপ করলে ঘর্ষণ বল কাজ করবে উল্টা দিকে, আর একটা বন্ধু চলে আসবে বাঁচার জন্য। তাহলে আগে ঘর্ষণ বলটা বের করে এলো, রাস্তার সঙ্গে গাড়ির চাকার কত ঘর্ষণ বল হতে পারে। সেই সীমাস্থ ঘর্ষণ লিখো, এফ লিমিট কী ছিল, μ×n হতো, হ্যাঁ, বা ঘর্ষণ বলকে তুমি স্মল এফ দ্বারা লিখতে পারো, তাও হবে, অসুবিধা নেই। তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করবে একটা, ওই ঘর্ষণ বলের ডিরেকশন কী হবে, ও ওই দিকে স্লিপ করার চেষ্টা করলে ঘর্ষণ বলকে নিচের দিকে টেনে ধরে রাখবে, এই দিক বরাবর কাজ করবে স্মল এফ ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের উপাংশ চাইলে ভাঙতে পারো তুমি, থিটার সঙ্গে আসলে এদিক বরাবর কী থাকবে, এফ কস থাকবে, এদিক বরাবর থাকবে এফ কস থিটা, আর ওর সঙ্গে লম্ব উপাংশ কিছু এই দিক বরাবর, এটা এফ এর সঙ্গে থিটার দিকে হয়েছে এফ কস থিটা, তাহলে ওর সঙ্গে লম্বভাবে আছে এইটা, এই দিক বরাবর থাকবে এফ সাইন থিটা। এই ভেক্টরের এই দিক বরাবর থিটার সঙ্গে আছে এফ কস, ওর সঙ্গে লম্বভাবে কি থাকবে এফ সাইন। এবার এখানে আমি ব্যালেন্সের নিয়ম লাগাবো, দেখো কীরকম লাগাবো, এই লাইন বরাবর দেখো উপর দিকে আছে একটা বল এন কস থিটা, নিচের দিকে আছে দেখো দুটা বল, একটা এমজি আছে, একটা আছে এফ সাইন থিটা। তাহলে বলা যায় এন কস থিটা সমান এই দুটা, বলা যাবে, জোর করে হলেও বলা যাবে।
এখানে অবশ্যই উল্লেখ করে দিবে এনটা হচ্ছে লম্ব বল, মিউটা তো আছে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, রাস্তার সঙ্গে চাকার, ঠিক আছে, ঘর্ষণ গুণাঙ্ক এগুলো। আচ্ছা, প্রথমে করব আগে চিত্রানুসারে বলে লিখো, প্রথম করব আগে এই লম্ব উপাংশ বরাবর, লম্ব উপাংশ বরাবর, ওই বরাবর কি কাজ হচ্ছে? উপর দিকে দেখো একটা বল আছে এন কস থিটা, নিচের দিকে আছে দুটা বল, একটা আছে এমজি, একটা আছে এফ সাইন থিটা। মানে এইরকম একটা বডির উপর দিকে আছে একটা বল, নিচের দিকে আছে দুটা বল। তাহলে বলতে পারো উপরটা সমান নিচে দুটা, তাহলে উপর দিকে কি আছে এন কস থিটা, ওটা সমান হবে নিচের দিকে আছে এমজি প্লাস এফ সাইন থিটা। আবার এফ এর মান উপরে লেখা আছে, এফ এর মান হয় মিউ এন ঘর্ষণ বল, তাহলে এমজি প্লাস মিউ, যে মিউ এন হয় এফ এর মান, তাহলে মিউ এন সাইন থিটা, এদিকে তো এন কস থিটা ছিলই, এখান থেকে এমজির মান কত হয়, এমজি সমান আসবে এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে এইটা, তাহলে এনটাকে যদি কমন নিয়ে এলো থাকবে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এমজিটা রাখছি এটা দিকে পাঠালে মাইনাস হয়ে যাবে, এনটাকে কমন নিচ্ছি, এটার সঙ্গে এনটা কমন নিচ্ছি, এটাকে রাখো 1 নম্বর ইকুয়েশন। এবারে করব অনুভূমিক উপাংশ বরাবর, এই লাইন বরাবর, এই দিক বরাবর কটা বল আছে? দুটা, দেখো একটা আছে এন সাইন, একটা আছে এফ কস, দেখছো ওই দুটো বলই কিন্তু এই বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলকে সাপ্লাই দিবে। আগেরটাতে ঘর্ষণ বল ছিল না বলে শুধু হচ্ছিল এন সাইন থিটা, এবার ঘর্ষণ বল এসে ওর সঙ্গে যোগ হয়ে যাবে, এক্সট্রা দিবে সাহায্য। তাহলে এবার লিখো অনুভূমিক উপাংশ বরাবর, উপাংশ বরাবর, এদিকে ওরা দুটা বল আছে, এন সাইন থিটা আছে আর আছে এফ কস থিটা, ওই দুটো বলই সাপ্লাই দিবে অভিকেন্দ্র বল মানে এম ভি স্কোয়ার বাই আর কে। তাহলে এখান থেকে এম ভি স্কোয়ার বাই আর সমান কি পাচ্ছ তুমি, এখানে কি কমন যাবে? এফ মানে তো মিউ এন হয়, তাহলে এটা এন কমন যাবে, আমি একবার এনটা কমন নিয়ে নিচ্ছি, দেখো তাহলে আসবে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এফ এর মানটা বুঝাইছি মিউ এন, তারও একটা এন ছিল, এনটা কমন গেছে, ব্যাস এটাকে রাখো 2 নম্বর। এবার যেটা করবো সিম্পল, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ লাগাও, 2 ভাজিত 1, তাহলে এদিকে আসবে এমজি বাই এইটা আর ওদিকে আসবে এইটা বাই ওইটা, এই যে এমজি বাই এদিকে আছে এম ভি স্কোয়ার, আচ্ছা 8টা তো উপরে উঠে যাবে, নিচে আছে উপরে উঠে যাবে, আর ওদিকে দেখো এন এন কেটে যাবে, এইটা বাই এইটা করলে এন এন কেটে যাবে, থাকে উপরে আছে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, নিচে আছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। আচ্ছা 2 ভাজিত 1 ছিল না, ঠিক আছে অসুবিধা নেই, তাহলে 1 ভাজিত 2 লিখে দিই আর কি। তাহলে দেখো এম এম কেটে যাচ্ছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি কি, দেখো এই পাশে দেখিয়ে দিচ্ছি এখানটা, তাহলে এটা উল্টে দিয়ে নিচেটা উপরে করবো, এটা নিচে করবো, তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি সমান এদিকে আসবে, আচ্ছা ওদিকে একটা কাজ করে নাও, আচ্ছা পরের বার করবো ছাড়া, সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, জাস্ট এম এম কাটছি আর এই দুটাকে উল্টে দিচ্ছি, একে উল্টাইছি তাকে উল্টাইছি। এবার আমি এই কস থিটা দিয়ে সবকে ভাগ লাগাবো, সাইন বাই কস করলে ট্যান হবে, আর এই কসটা 1 হয়ে যাবে, এই কসটা 1 হয়ে যাবে, এই সাইনটা ট্যান হয়ে যাবে, সবকে কস থিটা দিয়ে ভাগ লাগাবো, উপরকেও নিচেকেও, ঠিক আছে। হ্যাঁ তাহলে কি আসছে দেখো, এটা লিখলে আসবে 1 কেন, এটা ট্যান হবে, ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা।
পাশাপাশি উল্লেখ করে দিবে, যেটা করলে যে উপর নিচকে cos θ দিয়ে ভাগ লাগিয়ে পাই, cos θ দিয়ে ভাগ করে পাই। তাহলে এর ক্ষেত্রে সর্বোচ্চ বেগ কত হবে? এই ভির মানটা বের করে নাও, এই আরজিটাকে ওদিকে পাঠিয়ে দাও, করে একটা রুট ওভার লাগিয়ে দাও একবারে। আমি একবার লিখে দিচ্ছি, দেখো এখানে ভির মানটা আসবে তাহলে ম্যাক্সিমাম বেগ রুট ওভার অফ আর জি ইন্টু ট্যান থিটা মাইনাস মিউ সরি প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। এটা হচ্ছে সর্বোচ্চ বেগের ফর্মুলা হবে, যেখানে রাস্তা হচ্ছে অমসৃণ, মানে অমসৃণে ঘর্ষণ বল কাজ করে, তার জন্য এই এক্সট্রা পার্টটা আসছে। তোমরা নিজেরা লিখে নাও এখানটা, যেটাই হচ্ছে সর্বোচ্চ বেগ পসিবল, ওর থেকে বেশি স্পিডে যেতে গেলে রাস্তাতে অবশ্যই গাড়ি পিছলে যাবে। এই মোটামুটি বৃত্তগতির প্রাথমিক বিষয়গুলো ছিল।